Assalamualaikum everyone, this is Shumon from Learning English with Grammatical channel. I hope you are all well, fit and fine, almighty grace of God. In this video, you are going to learn about some spoken rules which can be very important in your daily spoken, or if you want to increase your daily spoken, so you can follow it. Before going to our discussion, please don't forget to subscribe my channel and hit the bell icon for don't to miss on my next videos. আচ্ছা, অনেকদিন তো টেন্সের ক্লাস করেছি, ঠিক আছে? অনেকদিন তো টেন্সের লেসনগুলো দেখেছি না, তো ওখানে টেন্সের মধ্যে অনেক স্ট্রাকচার দেখেছি। তো আমি এখানে জাস্ট কী করলাম, একটা দুইটা তিনটা 9টা বাক্য লিখলাম। আচ্ছা, 9টা বাক্য লিখছি, হ্যাঁ, তারপর এগুলো ইংলিশে ট্রান্সলেট করছি। আচ্ছা দেখেন কীভাবে করছি। আর এখানে কতগুলো ভার্ব লিখেছি। ভার্বগুলো কি রেগুলার এবং ইরেগুলার ভার্ব, যেমন রাইট, রোজ, রিটেন, রাইটিং। ভার্বের 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম, এটা 4 নম্বর ফর্ম, ওকে। অথবা এটাকে সিম্পল ফর্মও বলা হয়, অথবা ভার্বের বেস ফর্মও বলা হয়। তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, আইএনজি ফর্মটাকে প্রেজেন্ট পার্টিসিপল বা ভার্বের 4 নম্বর ফর্ম ধরলাম। আচ্ছা, আমি অনেকগুলো লেসনে বলেছিলাম আপনার ভার্বের স্টক যত বেশি হবে, আপনার সেন্টেন্স মেক করার ক্ষমতা বা সেন্টেন্স অনেক বেশি ক্রিয়েট করতে পারবেন, আপনি নির্ভুল ইংরেজি বাক্য ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? টেন্স জানা থাকতে হবে, কিন্তু টেন্স কিন্তু জানা থাকতে হবে, স্ট্রাকচারগুলো জানা থাকতে হবে, ভার্ব জানা থাকতে হবে, তাহলে আপনার অনেক বেশি সেন্টেন্স ক্রিয়েট করতে পারবেন। যেমন দেখেন, বুঝছেন কি না আমি ঠিক জানি না, বাট যেটা লিখেছি, তুমি চিঠি লিখিবে, তুমি চিঠি লিখিবে না, তুমি একটি চিঠি লিখিবে কি, তুমি একটি চিঠি লিখিলে, তুমি একটি চিঠি লিখিলে না, তুমি একটি চিঠি লিখিলে কি, প্রশ্নবোধক। তুমি একটি চিঠি লিখো, তুমি একটি চিঠি লিখো না, তুমি একটি চিঠি লিখো কি। যদি অনায়াসে এগুলো বলা হয়, এগুলো কোন টেন্সে আছে আপনি কি বলবেন? দেখেন, আমরা বইয়ে সচরাচর যে রুলসগুলো দেখি বা টেন্সগুলো চেনার উপায়, ঠিক আছে, এগুলো হলো লিখিবে, করিবে, বসিবে, এইভাবে হয়তো আপনি নাও বুঝতে পারেন, ঠিক আছে, যেহেতু এগুলো সাধু ভাষায় থাকে। আপনাকে টেন্সটা একদম একদম কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, কি বলতে চাচ্ছে আপনাকে, একদম টেন্সের যে 12টা স্ট্রাকচার কি বলতে চাচ্ছে, কোন সময়ের কথা বলা হচ্ছে, সেই বিষয়টার উপর স্পেসিফিক ধারণা থাকতে হবে। কি বলতে চাচ্ছে সেটা বইয়ে কি লেখা আছে সেটা বড় কথা নয়, কিন্তু আপনি যখন বলতে যাবেন, আপনি কি বলতে চাচ্ছেন, কোন সময়ে বলতে চাচ্ছেন, সেটা বুঝতে পারলে হবে। চিন্তা করে দেখেন, আপনাকে যদি বলা হয় তুমি চিঠি লিখিবে, তার মানে এটা ভবিষ্যতে বলা হচ্ছে, তুমি চিঠি লিখিবে অথবা তুমি চিঠি লিখবে, এভাবে বলতে হইতে পারে না? তো আপনি আপনার মতো করে চিন্তা করেন যেটা ভবিষ্যতে, তাহলে কি এগুলো ট্রান্সলেশন কীভাবে করলাম, ইউ উইল রাইট এ লেটার, ইউ উইল রাইট এ লেটার, তাহলে কি হবে, তুমি চিঠি লিখবে বা লিখিবে, ইউ উইল রাইট এ লেটার। তুমি চিঠি লিখিবে না, তুমি চিঠি লিখিবে না, ইউ ওন্ট রাইট এ লেটার। অথবা ওন্ট হলো কি উইল নটের শর্ট ফর্ম, উইল নটের শর্ট ফর্ম। বলতে গেলে আমরা ওন্ট বলি, আবার লিখতে গেলে কিন্তু ফুল ফর্মটা লিখাই ভালো। ইউ ওন্ট রাইট এ লেটার, তুমি চিঠি লিখিবে না, তুমি একটি চিঠি লিখিবে না। উইল ইউ রাইট এ লেটার, তুমি কি একটি চিঠি লিখিবে। অথবা আমরা কাউকে প্রশ্ন করি না, তুমি কি একটি চিঠি লিখিবে বা লিখবে ভবিষ্যতে, আগামীকালকে তুমি একটি চিঠি লিখবে, ঠিক আছে? যখন ভবিষ্যতের কথা বলবো, উইল ইউ রাইট এ লেটার। তো স্পেসিফিক আমি যদি বলি ভবিষ্যতের কথা বলতেছে, আমি টেন্সের প্রত্যেকটা টেন্সে ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি, সেগুলোর অক্সিলারিগুলো বুঝাই দিচ্ছি, যে অক্সিলারি ভার্ব যদি দেখেন, অক্সিলারি ভার্বটা আগে চলে আসছে, এই জন্য প্রশ্নবোধক হয়েছে। এই স্ট্রাকচারটা যদি আপনি একদম যদি মনে গেঁথে রাখতে পারেন, তাহলে আপনার কি পরিমাণ যে উপকার হবে, কখন যখন আপনি প্রশ্ন করবেন, প্রশ্নবোধক যখন আপনি কাউকে প্রশ্ন করবেন, তখন এই স্ট্রাকচারটা খুব বেশি আপনার প্রয়োজন পড়বে, ঠিক আছে? অথবা রিলেটিভ প্রোনাউনের যে কনজাংশনগুলো ব্যবহার করবেন, হয়তো এগুলো অনেক গভীরের কথা, বাট আপনাকে জাস্ট এটা নোট করে রাখতেছি, এই স্ট্রাকচারটা অনেক বেশি উপকারে আসবে। ইউ উইল রাইট এ লেটার, তুমি একটি চিঠি লিখিবে, ইউ ওন্ট রাইট এ লেটার, তুমি একটি চিঠি লিখিবে না, উইল ইউ রাইট এ লেটার, তুমি কি একটি চিঠি লিখিবে। আচ্ছা দেখেন, এটা হলো কিসের কথা বলতেছে, ফিউচার ইনডিফিনিটের যে বাংলা বাক্যগুলো কেমন হয়, জাস্ট এখানে 3টা বাক্য লিখে কেমন হয় সেটা বোঝানোর ট্রাই করতেছি, যেটা কিনা স্পোকেনের জন্য আপনার খুব বেশি কাজে আসবে, ঠিক আছে? তুমি একটি চিঠি লিখিলে, আচ্ছা আপনাকে যদি কেউ বলে লিখিলে বা তুমি একটি চিঠি লিখো, লিখো হলে প্রেজেন্ট, লিখিলে মনে করেন গত পরশু দিন তুমি একটি চিঠি লিখেছিলেও হতে পারে, লিখেছিলে বা লিখিলে, আপনি যেভাবে বুঝতে পারেন, আপনি কোন সময়ের কথা বলতেছেন আপনি যেভাবে বুঝতে পারেন। তুমি একটি চিঠি লিখিলে বা লিখেছিলে, তুমি একটি চিঠি লিখলে বা লিখেছিলে, হোয়াট এভার আপনি যেভাবেই বলেন, জাস্ট আপনার চিন্তাভাবনা ক্লিয়ার থাকলে হবে।
তুমি একটি চিঠি লিখিলে, ইউ রোড এ লেটার, ইউ রোড এ লেটার, তুমি একটি চিঠি লিখিলে। তুমি একটি চিঠি লিখিলে না, ইউ ডিডেন্ট রাইট এ লেটার। ডিডেন্ট কেন? কারণ এটা, আচ্ছা ডিডেন্ট দেখে বুঝতে পারছেন এটা কোন টেন্সের কথা বলতেছে? ফার্স্ট ইনডিফিনিটের কথা বলতেছে, ঠিক আছে? লিখিলে মানে অতীতের কথা বলতেছে। তুমি একটি চিঠি লিখিলে না, ইউ ডিডন্ট রাইট এ লেটার। তুমি কি একটি চিঠি লিখিলে, ডিড ইউ রাইট এ লেটার, ডিড ইউ রাইট এ লেটার। একটা জিনিস হ্যাঁ স্কুলের জন্য খুব বেশি কাজে লাগবে বলে আমি মনে করি, ইউ রোট এ লেটার ভার্বের 2 নাম্বার ফর্ম। কিন্তু যখন আপনি নেগেটিভ করতেছেন ভার্বের 1 নাম্বার ফর্মে চলে আসছে, 1 নাম্বারে চলে আসছে। যখন প্রশ্নবোধক করছেন ভার্বের 1 নাম্বারে চলে আসছে। দেখছেন, এগুলো খেয়াল রাখতে হবে যদি ফার্স্ট ইনডিফিনিটের প্রশ্ন বা নেগেটিভ বাক্য করেন। এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে। যখন আপনি অ্যাফার্মেটিভ করবেন তখন আপনার ভার্বের ডিরেক্ট 2 নাম্বার ফর্মটা আসবে। যখন আপনি প্রশ্নবোধক এবং নাবোধক করবেন তখন আপনার এটা অবশ্যই 1 নাম্বার করে দিতে হবে, ঠিক আছে? আপনি নিজের মতো করে বাক্য ক্রিয়েট করতে পারবেন। যেমন আমি এখানে 9টা বাক্য লিখছি, সেটা হলো কি জাস্ট একটা ভার্ব দিয়ে, এই ভার্বটাকে কাজে লাগিয়ে স্ট্রাকচার অনুযায়ী যখন যেখানে যেটা প্রয়োজন এই রাইট দিয়ে লিখে আসছি, তাহলে এখানে 9টা হয়ে গেছে। আমি যদি এভাবে একটা ভার্ব দিয়ে যদি টেন্সের 12টা স্ট্রাকচারে যদি প্রত্যেকটার এগুলো 4টা করে বাক্য থাকে, প্রত্যেকটার 4টা করে বাক্যতে যদি ফেলি আমি, প্রত্যেকটার 4টা করে বাক্যতে যদি ফেলি একটা ভার্বকে, তাহলে 4 12 48টা বাক্য হয় একটা ভার্ব শেখার ফলে। আপনি যদি টেকনিক খাটাতে পারেন তাহলে আপনি বলার ক্ষেত্রে বলেন, লেখার ক্ষেত্রে বলেন, আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে না। আমি জাস্ট এটাই বোঝাতে চাচ্ছি। এভাবে সারাদিন লিখলেও আপনার মানে আমি যদি 2 4 5টা 100টা ভার্ব নিয়ে কাজ করি সারাদিন লিখলেও শেষ হবে না, ঠিক আছে? আপনাকে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। আপনি যেটার জন্য ইংলিশ শিখুন না কেন, আপনি হয়তো হইতে পারে স্পোকেন বলার জন্য, হইতে পারে আপনার লেখার জন্য, হইতে পারে যেভাবেই যে অ্যাঙ্গেল থেকে শিখুন না কেন আপনার বেসিক লাগবেই, ঠিক আছে? বেসিক তো আর চেঞ্জ হয় নাই, এটা তো একটা ভাষা, ঠিক আছে? তুমি একটা চিঠি লিখো, সচরাচর যে কাজগুলো করি লিখো, ঠিক আছে? বাক্য দেখে বা চিন্তা করে বুঝতে হবে আপনাকে এটা কি কোন টেন্সে আছে। তুমি একটা চিঠি লিখো, ইউ রাইট এ লেটার, তার মানে কি ভার্বের 1 নাম্বার ফর্ম, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট, ইউ রাইট এ লেটার, তুমি একটা চিঠি লিখো। তুমি একটা চিঠি লিখো না, ইউ ডোন্ট রাইট এ লেটার, তার মানে ডোন্ট কোথা থেকে আসছে? এটা হলো ফার্স্ট ইনডিফিনিটের মতো প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে? ভার্বের 1 নাম্বার ফর্ম ডিরেক্ট বসে যায়, যেটা কিনা অ্যাফার্মেটিভে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। আমরা জানি অক্সিলারির পরে নট বসলে সেটা কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। যেহেতু এখানে কি নাই, অক্সিলারি ভার্ব নাই, সেজন্য নেগেটিভ বাক্যে ইউ ডোন্ট রাইট এ লেটার, ডোন্টটা উড়ে এসে জুড়ে বসবে, এই ডিড নটের মতো, এই ডিডেন্টের মতো বা ডিড নটের মতো। আচ্ছা, তুমি কি একটি চিঠি লিখো বা তুমি কি একটি চিঠি লিখো কি? আপনি যেভাবেই প্রশ্ন করেন, তুমি একটি চিঠি লিখো কি, ডু ইউ রাইট এ লেটার, ডু ইউ রাইট এ লেটার। যদি বলি সে কি একটি চিঠি লিখে কি, সে কি একটি চিঠি লিখে কি, ডাজ হি রাইট এ লেটার, ডাজ হি রাইট এ লেটার। আর যদি তুমি অথবা তারা হয়, পার্সন তো জানেন, আমার পার্সনের ক্লাসটা যদি করেন তাহলে ডু, ডাজ, ডিড এগুলো কোথায় বসে আপনি অনায়াসে বুঝতে পারবেন, ঠিক আছে? তো এটা মূলত কাজ করলাম কিসের জন্য, স্পোকেনের জন্য, বলার জন্য, যেটা কিনা আপনার জন্য খুব বেশি উপকার হবে বলে আমি মনে করি। আপনি এইসব চিন্তাভাবনা করে, ঠিক আছে, আপনি একদম কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার থাকে আপনার অনেক বেশি উপকারে আসবে, এটা আমার দৃঢ় বিশ্বাস, ঠিক আছে? এই শর্ট ফর্মগুলো ইউজ করবেন স্পোকেনের জন্য, আর এই যে ফুল ফর্মগুলো অবশ্যই ব্যবহার করবেন লেখার জন্য। আমি চেষ্টা করছি আমার মতো করে স্পোকেন এবং গ্রামাটিক্যাল পার্টসগুলোকে অনেক পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর জন্য, এক কথায় গ্রামারকে টেনে নিয়ে এসে বলার জন্য বা লেখার জন্য আপনি যেন আপনার প্রত্যেকদিনের জীবনে ব্যবহার করতে পারেন, সেজন্য আমি খুব বেশি চেষ্টা করছি। আশা করি আমার চেষ্টা বৃথা যাবে না, আপনাদের জন্য আমি পরিশ্রম করেই যাব যতটুকু সম্ভব, আমার ক্ষুদ্র জ্ঞান যতটুকু সম্ভব, আমি যতটুকু পারি আপনাদের মাঝে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর ট্রাই করব, ঠিক আছে? সীমাবদ্ধ রাখবো না। একটা কথা বারবার বলি কেন সীমাবদ্ধ রাখবো না, হয়তো 2 4 5টা বাক্য দিয়ে প্রত্যেক দিনের জীবনে এটা আমাদের জন্য প্রয়োজন না। আমি টেকনিক শেখাই দিব, আমি টেকনিক দেখাই দিব, ফর্মুলা দেখাই দিব, যেন আমার নিজের মতো করে বলতে পারি, নিজের মতো করে লিখতে পারি, ঠিক আছে? কোন সিচুয়েশনে কতটুকু সীমাবদ্ধতে থাকার তো কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? টেকনিকগুলো দেখাই দিব, অতটুকুই। তো কেমন হচ্ছে জানি না, আমি আমার মতো করে চেষ্টা করছি। অবশ্যই আমার জানার পরিধিকে, কিংবা আমি যতটুকু পারি, আমি যতটুকু জানি, আমার জানার পরিধিকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা, ঠিক আছে? তো ভালো থাকবেন, সে পর্যন্তই আমার জন্য দোয়া করবেন। আবারও সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার জানিয়ে শেষ করছি আজকের মতো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে আরও ইনফরমেশন নিয়ে।